গত বছরেও বা তারও আগে যেসব মানুষকে পুশ ইন করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, এদের পরিণতিটা আমরা আসলে জানি না। এরা কি মানে বাংলাদেশের মূল স্রোতে মিশে গেল, বা এই যেই ফ্যামিলির বলে বলা হচ্ছিল এই লোকগুলো সেই ফ্যামিলিতে যুক্ত হতে পারলো কিনা, এটা একটা হিউম্যান কোশ্চেন যে এদের পরিণতিটা কি হয়। এক, দুই, এখন যে মানুষগুলো শূন্যরেখায় আছেন ওনাদের দায়িত্বটা সেটা কাদের? এই যে লোকগুলো 5 দিন ধরে 4 দিন ধরে শূন্যরেখায় বসবাস করছেন, এইখানে জাতিসংঘ বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাদের কোনো রোল আছে কিনা? দেখেন, এটা খুবই একটা মানবতার বিষয়। এদের অনেকে আমি পড়েছি, পত্রিকা পড়েছি এবং অনেকে স্টেটমেন্টও পড়েছি যে তাদের কাছে সবকিছু আছে। তাদের কাছে আধার কার্ড আছে, তাদের কাছে ভারতের নাগরিক হিসেবে যা যা প্রমাণ করা সবই আছে। সবই আছে। হ্যাঁ, এখন আমি যেটা বললাম, আচ্ছা তোমার দাদার জমি আছে বা বাপের আছে জমি, দাদার আছে, তো দেখো দাদার বাপেরটা আর সবার তো জমি নাও থাকতে পারে। নাও থাকতে পারে। এখন যদি বলা হয় যে ভারতে 140 কোটি মানুষ, 40 কোটি 42 কোটি মানুষ আছে, তো 142 কোটি লোককে যদি ধরা হয় যে তোমার জমি আছে কিনা, ইন্ডিয়াতে তো ভূমিহীন মানুষ আছে না, লক্ষ লক্ষ প্রচুর ভূমিহীন মানুষ আছে না। এটা হচ্ছে কি অ্যাটিটিউডের ব্যাপার, নাথিং এলস। ইন্ডিয়ান এই অ্যাটিটিউডের কারণে ইন্ডিয়া যা করছে এখন, শুধু যে বাংলাদেশে তা নয়, পাকিস্তানের সাথে অতটা পারে না। পাকিস্তানের সাথে বেশি হচ্ছে পাঞ্জাব এইদিকে আপনার সিন্ধ, অতটা পারবে না, কিন্তু পারবে আমাদের সাথে, কারণ আমরা ছোটখাটো দেশ, ছোট দেশ, চারিদিক থেকে ইন্ডিয়ার দ্বারা বেষ্টিত, প্লাস উই আর উইকার কান্ট্রি, এতে কোনো সন্দেহ নেই। আমরা সামরিকভাবে বা অন্যান্যভাবে আন্তর্জাতিকভাবেও আমরা এখনও তো একটু পরিচিতি লাভ করতে পারবো, বাট অ্যাকচুয়ালি আমাদের যে উই আর উইকার, এবং ইন্ডিয়া বারবার এই কথাটা বলতে হবে, আমরা উড়াই দেবো, ফুৎকারে উড়িয়ে দেবো। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমি মনে করি, আমাদের দেশের ভিতরে আপনি দেখবেন যে ওই একতাটা নাই, যে আপনি আজকে ভারতের সম্বন্ধে দুটো কথা বলবেন, আপনার বিরুদ্ধে 5 জন দাঁড়িয়ে যাবে। এই তারা আমাদেরকে 71 এটা করেছিল, 71 ওটা করেছিল। এখন 71 করেছিল, এরকম অনেক দেশ আছে যারা অন্য দেশকে হেল্প করেছিল। ফর এক্সাম্পল, ফ্রান্স আমেরিকান বিপ্লবের সময়, যেটা মানে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ফ্রান্স আমেরিকাকে হেল্প করেছে। ব্রিটেন ওয়াজ এগেনস্ট। তো ব্রিটেনের সাথে কি এখন আমেরিকার সেই রিলেশনশিপ আছে? আগের সেই তিক্ততা আছে? সেই তিক্ততা শেষ হয়ে গেছে যার পরে। এখন আমাদের এখানে ব্যাপারটা হলো কি, যে আমাদেরকে একটা দেশ তারও পলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক ইস্যুতে হেল্প করেছে, এখন তো পরিষ্কার, এখন তো তাদের লেখা করেই বলছে হেল্প করেছে, ভালো, আমরা গ্র্যাটিটিউড ডেফিনেটলি দেখাবো। বাট তার মানে এই না যে আমাদের উপরে যা খুশি তাই আপনি করবেন, আপনি কেটে নেবেন, এটা আপনি ফেনি কেটে দেবেন, মানে এটা কি আপনি মুখে দিয়ে বললেন হয়ে গেল? তাদের দেশের কেউ বলেন, এটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে দৃশ্যটা বলে নাই, ভারত সরকার তো বলেন। যে সমস্ত লোকজনের কথা আমরা শুনি, যাদের কথা শুনি, তাহলে আমাদের এখানে একটা স্টুডেন্ট লিডার বলছিল 7 সিস্টারের কথা। হ্যাঁ, এটা নিয়ে কি তাদের সরকারি পর্যায়ের কথা ওঠেনি? তখন তো আমরা ছিলাম, আপনাদের সরকারের সময় ওটা নিয়ে তারা সম্পর্ক খারাপ করেনি, সম্পর্ক খারাপ করেছে। আমাদের দেশে এক ধরনের স্বৈরতন্ত্র ছিল, তারা পালিয়ে গেছে, সেটা নিয়ে তারা রিলেশনটা খারাপ করেছে। আমরা বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে যে যুদ্ধ করেছে, মারামারি করেছে, আমাদের কোনো কাশ্মীর ইস্যু আছে যে বছরের পর বছর আমাদের তাদের সাথে একটা আপনার কনফ্লিক্ট চলছে? নো। দি অ্যাটিটিউড, মানে এখন যারা ক্ষমতায় আছেন ভারতের, আমি ভারতের মানুষের কথা বলছি না, এখন যারা ক্ষমতা আছেন তাদের অনেকের ভিতরে অ্যাটিটিউডটা হচ্ছে যে টক অখণ্ড ভারত। আপনি যেটা বলছেন, আপনি বলেন ডাইগ্রেস করা নয়। হোয়াট ওয়াজ দ্য এইম অফ, এখন পর্যন্ত ইসরায়েলের এইমটা কি? ইসরায়েলের এইমটা হচ্ছে ফোরাত নদী পর্যন্ত দখল করা, যেটাকে বৃহত্তর ইসরায়েলের কথা বলে। তার এগেনস্টে একমাত্র ইরান ছাড়া আর কোনো পাওয়ার দাঁড়ানোর মতো অবস্থা নেই। সো দে নো ইট ভেরি ওয়েল। ইরানকে ধ্বংস করলে ইসরায়েল ওটা করতে পারবে। ইন্ডিয়া কি বললো, মানে আমি জানি না, উচ্চ পর্যায় থেকে বলে নেই, পত্রিকায় লেখালেখিতে হলো, ইসরায়েল যদি বড় ইসরায়েল করতে পারে তাহলে ভারত মাথা, অখণ্ড ভারত তৈরি হবে। কারণ অখণ্ড ভারত কোন পর্যন্ত যাবে? ইনক্লুডিং মিয়ানমার থেকে শুরু করে সম্পূর্ণ অখণ্ড ভারত হবে।
এ তো এখনো বলছে আপনার অনেক প্রাক্তন সৈনিকরা কত কথা বলছে, প্রাক্তন জেনারেলরা কত কথা বলছে, এবং তাদের যে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে তারা কথা বলছে। তো এই সমস্ত কথাবার্তা আপনি যখন বলেন তখন তো আপনি গুড নেইবারলি রিলেশন রাখছেন না আপনি এখানে। এই যদি অবস্থা হয় তাহলে এখন যেই অবস্থাটা জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র উনিও বলছেন যে বাংলাদেশ ভারতকে আলোচনার মধ্য দিয়ে কোনো আলোচনা তো করেনি। আলোচনা যে আপনি করবেন, তো হয় নাই। আপনি আলোচনা যে করবেন আমার সাথে, আমাকে তো বলবেন যে তোমার 90 লক্ষ লোক আছে, ওকে, বা 1 কোটি লোক আছে, হোয়াট ইজ দ্য প্রুফ? আপনি তখন ডকুমেন্ট বের করতে হবে। আপনি যখন আলোচনা বসবেন তখন এটা বায়োলেটারাল আলোচনা হবে না, তখন তো ইন্টারন্যাশনাল আলোচনা চলে আসবে। হ্যাঁ, তো সেই জন্য কোনো আলোচনা তারা করতে চায় না, তারা গায়ের জোরে করতে চায় এটা। এবং গায়ের জোরে যদি করতে চায় তাহলে একটা কথা আমি বলি যে আজকের বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। আপনি দেখেন সীমান্তে কি কয়জন বিজিবি দাঁড়ায়, সাধারণ মানুষ দাঁড়ায়, তার মানে ভারতের বা পশ্চিমবঙ্গ যদি বলি, পশ্চিমবঙ্গের নতুন সরকারের চিন্তা করা উচিত যে আপনি বাংলাদেশে পুশ করবেন, 5 জন বিজিবি দাঁড়িয়ে বন্ধ করবে তা নয়, বিজিবির পিছনে মানুষ ধাওয়া করছে। কাজেই একটা গুড নেইবারলি রিলেশনশিপ যেটা বারবার বলা হচ্ছে আপনারা করতে চাচ্ছেন, ছোট দেশগুলোর সাথে, ছোট নেইবারদের সাথে ভালো থাকতে চান, বাট এটা ভালো থাকার কথা নয়। আমরা নিজের প্রবলেমটাকে সেটা আরেকজনের ঘাড়ে চাপাচ্ছেন। আপনি 90 লক্ষ লোককে ভোট দিতে দিলেন না যেহেতু একটা পলিটিক্যাল ডিভিশনের কারণে। এখন সেখান থেকে আপনি জাস্টিফাই করছেন যে এদের বেশিরভাগ মুসলমান, এদের বেশিরভাগ বাংলাদেশ, এখান থেকে গেছে। রাইট। এই জায়গাতে জনাব শাহিদুজ্জামান একটা বিষয়, পুশিনের সংকটটা বা সমস্যাটা যেই অবস্থানে এখন, এটা কি মানে প্রধানমন্ত্রী আলোচনার পর্যায়ে গেছে? আপনার কি মনে হয় যে এটা নিয়ে এখন আমাদের প্রধানমন্ত্রীর সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলা উচিত, কিংবা এই ইস্যুটাকে ডিল করবার জন্য যেই ধরনের কূটনীতি প্রয়োজন সেটা আপনি দেখছেন আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে? দেখুন, এই ব্যাপারে প্রধানমন্ত্রী যাওয়ার মতো বাস্তবতা ভারত রাখেনি। ভারত ইচ্ছাকৃতভাবেই, যেটা আমার মনে হয় আমি আগে বলতে চাচ্ছিলাম, যে ভারত ইচ্ছাকৃতভাবেই এই যে অমিত শাহ হোম মিনিস্টার, সে এত শক্তিশালী, সে কিন্তু ভারতের পররাষ্ট্র নীতির যে একটা সভ্য আচরণ সেটা সম্পর্কে মোটেও অনুগত নয়, এবং তারই এটা ধারণা যে এইভাবে পুশিন স্থায়ী সমাধান করবে, পরে বিজেপির দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকাকে নিশ্চিত করবে। কাজেই এই যে প্রাইম মিনিস্টারের যে ডায়লগের কথা যেটা আপনি সাজেস্ট করছেন, সেরকম বাস্তবতা অমিত শাহ হতে দেয়নি, নরেন্দ্র মোদীও সেটা চায়নি। আর সেখানে মাঝখানে শুভেন্দু মিত্র অধিকারী, আমার মনে হয় সে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ, কারণ একটা স্বাভাবিক মানুষ কখনো বলতে পারে না পাশের রাষ্ট্রকে যে এটা অবৈধ সরকার, হাসিনা বীর দর্পে ফেরত যাবে। ও মুখ্যমন্ত্রী ইলেক্টেড হওয়ার পরেও হি ডিড নট উইথড্র হিজ ওয়ার্ডস। হ্যাঁ, কাজেই এখানে ভারত কোনো সুযোগই রাখে নেই বাংলাদেশের একটা মানে স্বাভাবিক প্রাইম মিনিস্টার ডায়লগ হবার। এবং আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটা একটা শাপে বর হয়েছে, কারণ আমাদের চীন সফরকে কোনোভাবেই ভারত আটকাবার মতো তার মুখ ছিল না, তার এখনো কোনো সুযোগ নেই। বরং দ্য ওয়ার্স্ট ফেস অফ ইন্ডিয়া, সবচেয়ে খারাপ যে নোংরা চেহারাটা, সেটাই কিন্তু এই সময়টায় বের হয়ে এসছে। এই যে বলছে যে বাংলাদেশে জোর করে ঠেলে দেবে, আন্তর্জাতিক আইনের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ নাই। এবং ভারতীয় পররাষ্ট্রনীতি প্রণেতারা কেউ কিন্তু সাহস করে বলছে না যে আন্তর্জাতিক আইনের প্রতি ভারত যদি শ্রদ্ধাশীল না হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক আইসোলেশনের পথে ভারত যাবে, এটাও বলছে না। সুতরাং এই যে এই বিজেপি সরকার এখন বর্তমানে, যেটা আমরা বলি ইডিওলজির ভাষায়, একটা ডক্ট্রিনিয়ার ফরেন পলিসি, মতাদর্শগত একটা মোদি ডক্ট্রিন এমন পর্যায়ে গিয়েছে যে বিশ্বব্যাপী রিয়াকশন কেমন হোক সেটা কে, এবং জয়শঙ্করের মতো একজন উচ্চশিক্ষিত ফরেন মিনিস্টার, সেও কিন্তু কোনোভাবে অ্যাপোলজেটিক না। ইউরোপিয়ান ইউনিয়নে মিউনিক সিকিউরিটি কনফারেন্সে তাকে চেপে ধরা হয়েছিল যে ইন্ডিয়া কেন এইভাবে নিজের দেশের মুসলিমদের এভাবে আচরণ করছে, ইন্ডিয়া কেন সমস্ত এই যে নেটোর ও রাশিয়ার সাথে এমন সম্পর্ক করছে যে নেটো দুর্বল হয়ে যায়।
জয়শঙ্কর টুক এ স্ট্যান্ড, যেটা একেবারেই মানে অদ্ভুত, যে ভারত তার স্বার্থকে রক্ষা করবে। ইউরোপ মনে করে যে ইউরোপের চিন্তাধারাই হচ্ছে বিশ্ব রাজনীতির একমাত্র গণ্ডি, ভারত ঠিক উল্টাটা ভাবে। অর্থাৎ ইন্ডিয়ান ফরেন পলিসিতে দেয়ার ইজ নো রিগ্রেট ফর হোয়াট দে আর ডুইং, এটাই হচ্ছে আমার মনে হয়। তাহলে আমি জানি না জনাব স্বাগত হোসেন, কয়েকদিন আগে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক হলো এবং আমরা দেখলাম যে বৈঠক শেষে দিল্লিতে যে জয়েন্ট স্টেটমেন্ট, সেখানে কিন্তু পুশিনের বিষয়টা আসলো না। মানে এত বড় একটা ক্রাইসিস চলছে সীমান্তে, ওনারা এই বিষয়টা কেন আনলেন না আমি ঠিক জানি না, এটা আপনি হয়তো ভালো বলতে পারবেন। এক আর দুই, জনাব শাহিদুজ্জামান যেরকম বলছেন যে প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী আলোচনার অবস্থাটা ভারত রাখেনি, যদি তাই হয় তাহলে এইখান থেকে বেরোবেন কি করে? মানে এর সলিউশনটা কি? ওরা পুশিন করতে থাকবে, আমরা বিজেপি ঠেকাতে থাকবো, এটা তো একটা যুদ্ধ পরিস্থিতি তাহলে। না, আমি প্রধানমন্ত্রী আলোচনার বিষয়টা এখন আসেইনি, এটা মানে সে পর্যায়ে যায়নি, সে পর্যায়ে যায়নি এবং সে পর্যায়ে যাবে বলে আমি মনে করি না। এটা আমরা যদি খালি চোখে দেখি তাহলে আমরা খালি চোখে দেখবো যে স্টেটের পলিসি এখন পর্যন্ত সেন্টার থেকে কিন্তু কিছু বলেন, যদিও সেন্টার থেকে অমিত শাহ অনেক কিছু বলেছিল এর আগে, যখন হাসিনা ছিল তখনই বলেছিল টার্মাইট ইত্যাদি ইত্যাদি, বলছে 1 কোটি লোক আছে ইত্যাদি, তাদের সবাইকে বের করে দেবো, সেগুলো বলেছে পার্লামেন্টে দাঁড়িয়ে। সেটাও তো একটা বড় একটা বিষয় ছিল যে ভারতের মতো একটা দেশে, গণতান্ত্রিক দেশে পার্লামেন্টে দাঁড়িয়ে তার হোম মিনিস্টার যে সমস্ত কথাবার্তা বলেছে, সেগুলো ভারতের মতো দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে এগুলি কথা বলার মানে অবস্থান আছে কিনা। এই ভারত আবার ক্লেম করছে যে তারা সুপার পাওয়ার, মিডল পাওয়ার বা এশিয়ার সুপার পাওয়ার। হ্যাঁ, তাহলে আমি কেন তাকে সুপার পাওয়ার, ইজ ইন্ডিয়া বিহেভিং লাইক এ সুপার পাওয়ার? ভারত কি লুকিং লাইক সুপার পাওয়ার? মোটেও না। তা ব্যাপারটা হচ্ছে এই যে এখন স্টেট লেভেলে তারা এই কাজটা করছে। আমার মনে হয় না যে এই মুহূর্তে প্রাইম মিনিস্টার একটা স্টেট লেভেলের বিষয় নিয়ে যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ আমাদের ফরেন মিনিস্ট্রি ডেফিনেটলি ইট ক্যান টেক আপ ফরেন মিনিস্ট্রি এখন পর্যন্ত যা করছে with Delhi, not with Kolkata, with Delhi. Right. Foreign Ministry must ask Delhi যে what is happening. তাহলে এই ধরনের অবস্থা যদি হয় তাহলে আমরাই বা সফট হতে পারবো না। These are your people. এই যে বাংলাদেশি লোক, তার প্রমাণ কোথায়? যেমন ধরুন ডক্টর জাহিদুর রহমান, উনি দিল্লির এয়ারপোর্টে হয়রানির শিকার হওয়ার পরে ভারতের যিনি ভারপ্রাপ্ত হাই কমিশনারকে কিন্তু বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করলো, প্রতিবাদ জানালো, কিন্তু পুশিন নিয়ে যা হচ্ছে এই ইস্যুতে কি আপনার মনে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় খুব অ্যাক্ট করছে? এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি যেটা মনে করি যে যেই অবস্থা হয়েছে, এতে ডেফিনেটলি দিল্লিকে বলা উচিত যে তোমার স্টেটে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে, we should hamper the relationship and also humanitarian problem. Right. এই হিউম্যানিটেরিয়ান প্রবলেমটা কারা সামলাবে? Who would be responsible for it? এবং এটা যদি এরকম হতে থাকে তাহলে it must be taken to United Nations. Because who is going to look after them? এই 5 জন এখন আছে, এরপরে যখন 50 জন হবে, এরপরে যখন 2000 হবে, 4000 হবে, আপনার জিরো লাইনের মধ্যে এই লোকগুলো বসে থাকবে, তাদেরকে দেখাশোনা করবে কে? Right. হ্যাঁ, বাংলাদেশ cannot look after them without knowing who are these people. কোনো কাগজপত্র নাই, কোনো ডকুমেন্ট নেই। তাদের কাছে যে ডকুমেন্ট আছে, দ্যাট ডকুমেন্ট ইন্ডিয়ান ডকুমেন্ট, তা তো বাংলাদেশি ডকুমেন্ট নিয়ে আসেনি। দেয়ারফর এই প্রবলেমটা এখন থেকেই আমার মনে হয় যে আমাদের ফরেন মিনিস্ট্রি মাস্ট টেক আপ উইথ দিল্লি। হ্যাঁ, এবং দে মাস্ট ইনফর্ম দ্যাট দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং। এটা তোমরা যদি সলভ না করো তাহলে আমরা জাতিসংঘের না, আমরা আমাদের মতো অ্যাকশন নেব। আচ্ছা, মানে আমরা কি অ্যাকশন নেব? আমাদের কাছে অ্যাকশন ওপেন অনেক কিছু আছে, এবং উই ক্যান টেক ইট টু দি হিউম্যান রাইট কমিশন, উই ক্যান টেক ইট টু দি ইউনাইটেড নেশনস। হ্যাঁ, যে এই লোকগুলার, নট দ্যাট ইন্ডিয়া ইজ পুশিং, এই লোকগুলাকে বাংলাদেশি বলে যেখানে উইদাউট প্রুফ, উইদাউট এনিথিং এরকমভাবে জিরো লাইনে বসিয়ে রাখা হয়েছে। আফটার অল দে আর হিউম্যান বিং। কিন্তু বাচ্চা কাছে আমি তো দেখলাম, হ্যাঁ, বয়স্ক, বৃদ্ধ, ছোট বাচ্চার সাথে নিয়ে আছে। তাহলে এই আমরা তো অলরেডি উই আর সাফারিং। আমাদের 11 লক্ষ, 12 লক্ষ, 14 লক্ষ, 15 লক্ষ হয়ে গেছে এখন রোহিঙ্গা, দ্য লার্জেস্ট রিফিউজি উই আর হোল্ডিং। এটা এখনো কিছু হয়নি, তো এদের কি হবে? দেয়ারফর আমার মনে হয় যে এখন থেকেই দিল্লির সাথে আমাদের, রোহিঙ্গাদেরকে আমরা যেভাবে রিসিভ করলাম লক্ষ লক্ষ মানুষ, সেটা তো ধরেন অন্য কারণ ছিল, একটা ইস্যু ছিল, তার মানে কিন্তু সেটা অন্য কারণ ছিল। তখনও আমি বলেছি যে দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। অন্য কিছু মনে করে তাদেরকে নিয়ে আসা হয়েছিল, বলছিল 3 মাসের মধ্যে আমরা ফেরত দেবো, দ্যাট উইল বি অ্যানাদার ক্রেডিট। কিন্তু তখনই আমি বলেছিলাম
রেকর্ডে আছে PISS এ যে 10 বছরের কিছু হবে না, দিস পিপল উইল নট গো, বিকজ আমি তো ওই এলাকাতে ছিলাম, দায়িত্ব পালন আই নো অ্যাবাউট ইট। বাট এই আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশি বলে তাদেরকে উৎখাত করা হচ্ছে। আমরা কিন্তু আসামের তো অনেকদিন থেকে শুনতেছি। NRCC সেখানে তো ওই একই তরিকায় যে কিভাবে তাকে জাতীয়তা থেকে বাদ দেওয়া হয়। এক্স্যাক্টলি, আমরা ত্রিপুরাতে কিন্তু তাই শুনছি। তার মানে এটা টেস্ট কেস হিসাবে যদি পোষণ করতে থাকে তাহলে অন্য রাজ্যে ছড়া। আসাম থেকে বড় আকারে আসবে, ত্রিপুরা থেকে আসবে, তখন আমরা কি করব? রাইট। সো লাস্ট মোমেন্টে দৌড়াদৌড়ি না করে উই মাস্ট টেল দেম দ্যাট দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। তোমার লোকজনকে তুমি ডিফ্র্যাঞ্চাইজ করেছো, তাদেরকে ভোট দিতে দাও নাই, তাদেরকে একটা কঠিন পরীক্ষার মধ্যে নিয়ে আসছো। হতে পারে, আমি কথা বলছি, পার্টিশনের পরে যায়নি, গিয়েছে। আর যাদের ওই এলাকায় যে ভারতে অলরেডি নাগরিক হয়ে গেছে, তাকে আপনি কি করে এখন বাংলাদেশি বলবেন? এটাই তো কথা, প্রবলেমটা তো এখানে। সেটার জন্য আমি মনে করি যে আমাদেরকে এখনই, জি। আর আমাদের বিজেপি কতটুকু বলতে হবে আমি জানি না, বলেছে কিনা দে উইল নট অ্যাকসেপ্ট দ্যাম। না, বিজেপির রোল তো খুবই ভালো, তারা তো মানে কাউকে ঢুকতে দিচ্ছে না মানে না, আমি যখন বৈঠকটা আচ্ছা, মানে হলো, বৈঠকে বিজেপি মানে বিএসএফ বিজেপির আপনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পরে প্রথমে দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমাদের মনে আছে আপনি তখন সীমান্ত পরিদর্শনে গিয়ে বিজেপিকে বলেছিলেন ডোন্ট শো ইউর ব্যাক, মানে পিঠ আর দেখিও না, অনেক দেখিয়েছ। এই পুশিন ইস্যুতে এখন বিজেপির যে রোল আপনি দেখছেন, আপনার কি মনে হয় তারা এখন পিঠ না দেখিয়ে বুক দেখাচ্ছে? ডেফিনেটলি আমার মনে আছে, আমি যখন গেলাম ওদের সাথে যখন আলাপ করলাম, তখন প্রেস আসলো, তখনই আমি ওখানে বলেছি যে এনাফ ইজ এনাফ, মানে অনেক পিঠ দেখিয়েছ। কারণ এর আগে আমাদের ফেলানির লাশ লটকায় থাকে প্রতিদিন, অলমোস্ট এভরি অল্টারনেট ডে 2 জন মারা যায়, 3 জন মারা যায়। আমরা বিজেপি থেকে কোনো রকমের কোনো রিয়াকশন দেখিনি অ্যাট দ্যাট টাইম, বিজেপি ও বিডিআর হোয়াট এভার। কেন দেখিনি? বিকজ গভর্নমেন্ট ওই সময়কার সরকারের নীতি তাই ছিল যে ডোন্ট, কিছু হইলে বলে সীমান্তে গোলাগুলি হয়েছে, তারা স্মাগলার, তারা এই তারা ওই, এবং বিজেপি ওয়াজ টোটালি ইনএফেক্টিভ, তাদেরকে ইনএফেক্টিভ করে রাখা হয়েছিল। তো সেইটাই আমি বলেছিলাম যে অনেক দেখিয়েছ পিঠ গত সো মেনি ইয়ার্স, শো ইউর চেস্ট, তোমাদের হাতে রাইফেল আছে, তোমাদেরকে ওয়েপন দেওয়া হয়েছে, তোমাদেরকে অ্যামুনিশন দেওয়া হয়েছে। ওয়েপন অ্যান্ড অ্যামুনিশন দেখাবার জন্য দেওয়া হয়নি, টু বি ইউজড। ওরা যদি একটা ফায়ার করে তাহলে তুমি 3টা ফায়ার করবে। দ্যাট ওয়ান্স আপন এ টাইম বিডিআর ইউজ টু ডু। সেই কথা আমি বলেছিলাম। আই এম ভেরি হ্যাপি যে এখন তারা, এখন ওই সময় তো ছিলই, এখনও এই সরকার সময় তাই করছে। এবং বিজেপি এখন যে রোলটা তাদের আমরা দেখছি, তাতে আই মাস্ট কমেন্ড দেম, ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার্ক। কিন্তু এটা তো শুধু তাদের কাজ না, রাইট, এটা তো সরকারকে এ ব্যাপারে ইনভলভ হতে হবে, হোম মিনিস্ট্রিকে এ ব্যাপারে ইনভলভ হতে হবে, নট থ্রু অনলি বিজেপি বাট থ্রু আদার মিনস। এবং এটা আমি জানি না কেন পার্লামেন্টে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে না, যে দিস ইজ হোয়াট দে আর ডুইং। কাজে এটা আমি মনে করি যে দিল্লিকে বলতে হবে কথা। আমরা হয়তো কলকাতাকে বলবো না, উই হ্যাভ টু টক টু দিল্লি ওয়ান টু ওয়ান। এবং কলকাতাকে বলতে হলে সেটা এই লেভেল থেকে বলতে হবে, অন্য লেভেল থেকে, বিজেপি লেভেল থেকে বলতে হবে, অথবা হোম মিনিস্ট্রি কোন লেভেল থেকে বলতে হবে যে হোয়াট ইজ দিস হ্যাপনিং। হ্যাঁ, এবং প্রয়োজনে আমি যেটা মনে করি এটা আন্তর্জাতিক অঙ্গনেও নিয়ে যেতে হবে, কারণ আফটার অল দেয়ার হিউম্যান বিং। অলরেডি জাতিসংঘ তো স্টেটমেন্ট দিয়েছে যে তারা বলছে যে আলোচনা করেন, আলোচনা করবেন, কিন্তু আলোচনা করবেন কি লোকগুলোকে পানির মধ্যে ফেলে? রাইট। হ্যাঁ, হু ইজ গোইং টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দিস পিপল? যেই মুহূর্তে যদি বাংলাদেশ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডও নেয়, তখনই কিন্তু আর আপনি ব্যাক করতে পারবেন না, এরকম রোহিঙ্গাদের ব্যাপার। রাইট, মানে একবার পুশিন করে ফেলতে পারলে এদেরকে তো ব্যাক করানো কঠিন। দে আর জেনুইনলি ইন্ডিয়ান হতে পারে, হাউ ডু উই নো? আমরা জানি আমাদের কাছে তো তার কাছে কোনো কাগজপত্র, তাদেরকে কাগজপত্র নিয়ে এসছে, তারা 2 জন আমি দেখলাম, তারা বলছে আধার কার্ড আছে, আইডেন্টিটি কার্ড আছে। আধার কার্ড থাকা মানে সে তারা প্রসেসের মধ্য দিয়ে তারা এর আগে ভোট পর্যন্ত দিয়েছে। হ্যাঁ, তাহলে হাউ ক্যান ইউ সে দ্যাট দে আর বাংলাদেশি ইনফিলট্রেটর? আর এখন বাংলাদেশের সেই অবস্থা আছে যে এখন লোকজন ইন্ডিয়াতে যাবে ফর বেটার লাইফ? রাইট। বাংলাদেশে তো সেই অবস্থা নাই।
বাংলাদেশ অনেক কিছুতে তো ইন্ডিয়া থেকে অনেক আগে আছে। রাইট, তো দেয়ারফর এইগুলো এই মিথ যতক্ষণ মতো না কাটবে, রাইট। এটার জন্য যেটা একদিক থেকে ভালো হচ্ছে যে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি বাংলাদেশের লোকজন একত্র হচ্ছে, একটা ইউনিটি ফর্ম হচ্ছে এগেনস্ট দি মানে বলবো না মানে ইন্ডিয়ান সেন্টিমেন্ট, ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাড়িয়ে দিচ্ছে ইন্ডিয়া নিজে। এটা তো কিন্তু আমরা একটা বৃহৎ প্রতিবেশীর সঙ্গে আমরা কি যুদ্ধ করতে পারবো বা যুদ্ধ করতে যাব? আমরা তো কখনো বলিনি যে আমরা ভারতের সাথে যুদ্ধ করব। আমরা তো কখনো বলিনি যে সরকারি লেভেল বা যে কোনো লেভেল, আমরা যখন ছিলাম ইন্টারিম গভর্নমেন্ট, আমরা তো কখনো বলিনি যে ইন্ডিয়ার সাথে এটা হবে, ইন্ডিয়ার মানে সাথে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে ট্রিট করা মর্যাদার সাথে। এখন আপনি যদি দুইজন বা আপনি যদি একটা রিজিমকে পোষতে চান পাবলিক বাদ দিয়ে, আপনার রিলেশনশিপ শুড বি স্টেট টু স্টেট, পিপল টু পিপল। পিপল টু পিপল, রাইট। আপনি পিপল টু পিপল বাদ দিয়ে আপনি নেত্রীদের সাথে আলোচনা করবেন, তাদেরকে রাষ্ট্র বানাবেন। ইটস ইয়োর ফল্ট, নট মাই ফল্ট। হ্যাঁ, তো এই সরকারটা চেঞ্জ হতে থাকবে, আর এই 5 বছর পরে যখন ইলেকশন হবে এই সরকার নাও থাকতে পারে। তো দেয়ারফর আপনি কি রিজিমের সাথে সম্পর্ক রাখবেন, না আপনি স্টেটের সাথে সম্পর্ক রাখবেন? রাইট। কিন্তু মুশকিলটা হলো যে আমাদের নেইবারদের এই করে 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 চলে আসছে। সেটা আপনি এখন দেখেন নেপাল রিভোল্ট করছে, নেপালের মতো দেশ। তো কারোর সাথে রিলেশন ভালো নেই। আমরা তো চাই, মানে তার কোনো প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক ভালো না। আমরা তো এই পর্যন্ত সৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই। উই আর এ সভরেন কান্ট্রি, আমরা ডিল করবো উইথ অ্যানাদার সভরেন কান্ট্রি। Right. ইয়েস, ইন্ডিয়া অনেক বড়, ইন্ডিয়া অনেক শক্তিশালী, ইন্ডিয়া মাছ ইকোনমিক্যালি অনেক উপরে। ইট ডাজ নট মিন যে আপনি ছোটদেরকে বা আমাদের মতো ছোট দেশকে আপনি যখন যা খুশি তাই করতে পারবেন। দ্যাট ইজ নট acceptable, that is not tolerable, that is not the norm of international relations. রাইট। আর